36শে জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন এই বাংলাদেশের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে মাসব্যাপী জামাত ইসলামী গৃহীত কর্মসূচি আজকে প্রথম দিন। আজকে আমরা আমাদের আত্মার আত্মীয়, আমাদের পরম শ্রদ্ধেয়, আমাদের জাতীয় বীর 36শে জুলাইয়ের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করে মোনাজাত। একই সাথে প্রায় 40,000 ভাই বোন, শিশু, আবার বৃদ্ধ বনিতা যারা আহত হয়েছিলেন, তাদের অনেকেই এখনও সিরিয়ার আহত হিসাবে অত্যন্ত ক্রিটিক্যাল একটা পরিস্থিতির মধ্যে সময় অতিবাহিত করছেন। আল্লাহ যেন তাদেরকে দ্রুত আরোগ্য দান করেন, শিফায়ে আজিলা কামিলা দান করেন। তাদের জন্য, তাদের পরিবারগুলোর জন্য মোনাজাত। এবং একই সাথে যে কারণে বিপ্লবের ডাক ছাত্র সমাজ দিয়েছিল এবং পরবর্তীতে আবাল বৃদ্ধ বনিতা গোটা দেশবাসী ঝাঁপিয়ে পড়েছিল, সেটি হচ্ছে বাংলাদেশকে তারা একটি ন্যায় বিচারের বাংলাদেশ হিসেবে দেখতে চায়, জাস্টিসের বাংলাদেশ দেখতে চায়। ওই আন্দোলন সফল হওয়ার অন্যতম গূঢ় রহস্য ছিল ওই আন্দোলনের ছাত্র নেতা এবং জনগণের পক্ষ থেকে যে দাবিনামা পেশ করা হচ্ছিল, এটা ছিল বাংলাদেশের কোটি মানুষের প্রাণের দাবি। সবাই বলেছিলেন ওই ওয়ান জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা আদল চাই। এই দাবিটার ব্যাপারে বাংলাদেশের দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা ছিল, সমর্থন ছিল একটা ন্যায় বিচারের বাংলাদেশ। সেটি যখন ছাত্র সমাজের কাছ থেকে বের হয়েছে, তখন সবাই এটাকে লুফে নিয়েছে এবং সবাই সম্মিলিতভাবে ঝাঁপিয়ে পড়েছে। বাংলাদেশের জুলাইয়ের আন্দোলনে শিশু থেকে বৃদ্ধ, শ্রমিক থেকে মালিক পর্যন্ত, দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক কাতারে যেভাবে এসে দাঁড়িয়েছিল, বাংলাদেশের কয়েক হাজার বছরের ইতিহাস কিংবা পৃথিবীর ইতিহাসে এই ধরনের সম্মিলন, এই ধরনের প্রতিবাদী ঐক্য খুব কমই পরিলক্ষিত হয়েছে। সুতরাং এই আন্দোলন সকল বাধা, সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে তার মঞ্জিলের মকসুদে পৌঁছার জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আল্লাহর ইচ্ছে, আল্লাহর রহমতে চূড়ান্তভাবে সেই আন্দোলন চূড়ান্ত সফলতা অর্জন করেছে। আজকের এই দিনে আমরা শহীদ আবু সাইদ, শহীদ মীর মুগ্ধ থেকে শুরু করে, শহীদ জসিমউদ্দিন থেকে শুরু করে যে প্রায় 2000 যে শহীদ আমাদের জুলাইয়ের শহীদ, এবং তারও আগে জুলাইয়ের প্রেক্ষাপট তৈরি করতে গিয়ে আমাদের যে ভাইরা প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছেন, বিগত ফ্যাসিবাদী আমলে 15.5 বছরে ফাঁসির কাস্টে যারা জীবন দিয়েছেন এবং প্রতিবাদ করতে গিয়ে যেসব মানুষ জীবন দিয়েছেন, এই সকল শহীদদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। তাদের শাহাদাতকে আল্লাহ তাআলা কবুল করুন, তাদেরকে জান্নাতে আলা মাকাম আল্লাহ তাআলা দান করুন, তাদের সুখ সন্তপ্ত পরিবারকে আল্লাহ সাথে জামিন দান করুন। আর যে ভাইরা আমাদের আহত হয়ে একটি মুক্তির স্বপ্ন নিয়ে যারা এইভাবে কেউ হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, কেউ বা চোখ, হাত, পা সবই হারিয়েছেন, আজকে পঙ্গুত্বের জীবন যাপন করছেন, কিন্তু তাদের চোখে মুখে একটাই আনন্দ, তাদের একটাই প্রশান্তি, আমরা যা চেয়েছিলাম সেটি তো হয়েছে। আমাদের আমিরে জামাতের নেতৃত্বে আমরা পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম, একজনের এক হাতও নেই, এক পাও নেই, চোখের সমস্যা, কিন্তু সে আনন্দে উচ্ছল। আমিরে জামাতকে দেখে বিছানা থেকে অনেক সংগ্রাম করে সে বসে গেছে, তার সহযোগিতা ছাড়া বসার কথা না, কিন্তু আমিরে জামাতকে পেয়েছে এত খুশি হয়েছে, নিজের সাথে সংগ্রাম করে বিছানায় বসেছে। আমিরে জামাত আদর করে তাকে জিজ্ঞেস করলেন, তোমার এত আনন্দের হেতুটা কি? তোমার তো হাত হারিয়েছ, পা হারিয়েছ, চোখ হারিয়েছ, তোমার তো ব্যথা তোর থাকার কথা, কিন্তু তুমি এত আনন্দ উচ্ছল। সে বলল, মাহতারাম আমিরে জামাত, আমরা এর বিনিময়ে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি, এটাই আমাদের সবচেয়ে বড় সফলতা। তাকে বলা হলো, এই বাংলাদেশকে যদি টিকিয়ে রাখতে হয়, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, আরো কোরবানি যদি করা লাগে,
তুমি কি করবা? বলছে আমার আরেকটা পা আছে না, আরেকটা হাত আছে না, সেটা দিও বাংলাদেশের মর্যাদাকে পৃথিবীর মানচিত্রে আমরা উঁচু করে রাখবো। আমরা স্বৈর শাসনের কাছে, স্বৈরাচারদের কাছে, ফ্যাসিস্টদের কাছে আমরা এই বাংলাদেশের জনগণ আর মাথা নত করব না। আজকে কষ্ট লাগে আমাদের এই জুলাই শহীদের পরিবার এবং যারা আহত তাদের জন্য আমরা কি করতে পারলাম, কি করতে পারলাম? আমাদের এই সরকার 18 কোটি মানুষের সমর্থিত সরকার, আপনারা একটা বড় হাসপাতাল বানাইতে পারলেন না যেখানে সব বিভাগ থাকবে আর এটা ডেডিকেটেড থাকবে ওই জুলাই শহীদ পরিবার আর আহত পরিবারদের জন্য। কিয়ামত পর্যন্ত এই হাসপাতাল তাদের জন্য ডেডিকেটেড থাকবে। এটা বানাতে পারলেন না যারা, আপনাদের এটাও কিন্তু একটা ব্যর্থতা। এখনো সময় আছে। আপনারা টার্কি সরকারের সহযোগিতা চান, কাতারের সহযোগিতা চান, যে আমার বাংলাদেশে আমি চীন সরকারকে চান, আমাদের বন্ধু রাষ্ট্রগুলোকে চান যে আমরা আমাদের জুলাই শহীদদের পরিবারের জন্য এবং আহতদের জন্য সব ডিপার্টমেন্ট থাকবে। একটা পিজি হাসপাতালের চাইতেও, বারডেমের চাইতেও, পিজি বারডেম মিলাইয়া একটা ঐতিহাসিক বড় হাসপাতাল ডেডিকেটেড। এখানে অন্য কেউ যাবে না, শুধু এরাই চিকিৎসা নিবে। এমার্জেন্সি কেউ নিল, কিন্তু ডেডিকেটেডলি এদের জন্য থাকবে। এইটা করা আমি মনে করি জুলাই অভ্যুত্থানকে স্মরণীয় করে এবং এটা আগামী প্রজন্মের জন্য একটা উৎসবব্যঞ্জক, তাদের প্রেরণার মিনার হিসেবে বানিয়ে রাখার জন্য এখনো সরকারের হাতে সময় আছে। ফেব্রুয়ারিতে যদি ইলেকশন করেন তাও আপনার হাতে 7 মাস সময় আছে। কাল বিলম্ব না করে আজকের মিটিং থেকে আমি জোর দাবি জানাচ্ছি, আপনারা আমাদের এই আহত পরিবারগুলোকে ভালো চিকিৎসা দেন। এখানেও যদি সম্ভব না হয়, পৃথিবীর দেশে দেশে সরকারগুলোর সাথে আলাপ করে তাদেরকে বিদেশ পাঠান, তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। প্রত্যেকটা আহত পরিবারের মা বাবার সাথে কিংবা তাদের যারা কর্মক্ষম তাদের সাথে বসেন, তারা কি চায়, তাদের জন্য করণীয় সব ব্যবস্থা সরকারকে করতে হবে। শহীদ পরিবারের জন্য কেন ওরা হাত পাতবে? ওরা ভিক্ষুক নাকি? এই সরকার, এই রাষ্ট্র যদি ব্যর্থ হয়, এই যে ইতিহাসের দায় থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন না। আমরা আমাদের সাধ্যের মধ্য থেকে আমাদের এই শহীদ পরিবার জন্য, আহত পরিবারের জন্য আমরা চেষ্টা করেছি। আমার মনে আছে 17 জুলাই আমিরে জামাত টার্কি এবং সৌদি আরব সফর শেষে ভোরবেলা ঢাকায় নেমেছিলেন। মাগরিবের পরে তিনি মিরপুর ডিএইচএসে আমাদের পলিটিক্যাল কমিটির মিটিং আহ্বান করেছিলেন। এই উদ্ভূত পরিস্থিতি, তখন কিন্তু উত্তরায় বেশ কয়েকজন শহীদ হয়ে গিয়েছে ওই দিন। উদ্ভূত পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করার জন্য তিনি মিরপুর ডিএইচএসে প্রোগ্রাম ডেকেছিলেন। আমরা রওনা দিয়েছিলাম উত্তরা থেকে। দিয়াবাড়িতে যাওয়ার পরে খবর পেলাম যে ওটা ডিবি ঘেরাও করে ফেলছে, প্রোগ্রাম স্থল চেঞ্জ এবং পরবর্তীতে জানানো হবে। বাসায় চলে গেলাম। রাত 12টার দিকে আমিরে জামাত একটা অ্যাম্বুলেন্স নিয়ে তার পিএসকে সাথে করে তিনি চলে আসছেন আমার বাসায়। বললেন চলো আমরা বের হয়ে যাই। কোথায় যাব, কেন যাব? পরিস্থিতি তো মার কাট। ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা বাহিনীর হাতে অস্ত্র, তাদের এজেন্ট, তাদের দেশি বিদেশি এজেন্ডা সক্রিয়, আমাদেরকে মাইক্রোস্কোপ লাগাই খুঁজতেছে। এই অবস্থায় রাত 12টা 1 মিনিটে আমিরে জামাত একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসছেন, আমাকে বলেন চলো। আমি তখন লঙ্গি পরা অবস্থায় ছিলাম। আমার অবস্থা দেখে উনি বললেন কি তুমি চেঞ্জ করতে চাও? দরকার নাই, আসো। এই সময় আর চেঞ্জ করার সময় নেই, কখন যে জেলে যাবা, কখন বা শহীদ হয়ে যাবা, অতএব এগুলোর দরকার নেই, চলো। তবু আমি ওনার পিএসকে ওনার সাথে দিয়ে বললাম তুমি ওনাকে গাড়িতে উঠো, আমি আসতেছি। কোনো রকম তাড়াহুড়ো করে একটা প্যান্ট পরে ওনার কিছু হাঁটলাম, গাড়িতে গিয়ে অ্যাম্বুলেন্সে উঠলাম। সেখান থেকে আমরা গেলাম হলো সেক্রেটারি জেনারেলের, বর্তমান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাহেবের বাসায়। সেখানে আরেকজন দায়িত্বশীলকে দেখলাম এবং কথাবার্তা শুনে বুঝলাম যে আরও কিছু দায়িত্বশীল এখানে আসতেছে। আমরা রাত 2টা পর্যন্ত সেখানে মিটিং করেছিলাম। সেই মিটিংয়ে আমরা অ্যারেস্ট হতে পারতাম। পরের দিনই সেক্রেটারি জেনারেল এই বাসা থেকে অ্যারেস্ট হয়েছে, কিন্তু যে কোনো কারণে আমরা অ্যারেস্ট হলাম না। মিটিং শেষ করে আমিরে জামাত আমাদেরকে যে ব্রিফ করলেন, তিনি বললেন আমি জানি না এই জুলাই বিপ্লবের শেষ পরিণতি কি হবে, এটা এখনো পরিষ্কার নয়। তবে যারা আহত হচ্ছে, যারা শহীদ হচ্ছে, এদেরকে কোনো দলের পরিচয়ে পরিচিত করা যাবে না। এরা সবাই আমাদের শহীদ, এরা সবাই আমাদের আহত। তোমরা ব্যাপকভাবে আহতদের পাশে দাঁড়াও, তাদের চিকিৎসা খরচ দাও,
হাসপাতালের সাথে কথা বলো, হাসপাতাল কোনোটা যদি ক্ষমা না করে, কোনোটা যদি মাফ করে না দেয়, আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে হাসপাতালের বিলের দায়িত্ব নেব, কিন্তু চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয়। তিনি বললেন যারা ইতিমধ্যে শহীদ হয়ে গেছে তাদের প্রত্যেকের বাসায় 50,000 করে দাও। পরের দিন সকালে ফোন করে বললেন যে না 1 লাখ করে পৌঁছাও। এর একদিনের মাথায় আবার বললেন যে না প্রত্যেক শহীদের বাসায় কমপক্ষে 2 লাখ পৌঁছাও। জামাত ইসলামী একটা বেসরকারি দল, কিন্তু তার আমির পরিস্থিতিকে তিনি বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছে, কখন কি কাজ করতে হবে। এই সময় শহীদ ফ্যামিলির সাথে এইভাবে আমাদের পাশে দাঁড়ানো, এটা ছিল এই আন্দোলনকে টিকিয়ে রাখার একটা ঐতিহাসিক পদক্ষেপ। আহতরা যখন দেখেছে যে হাসপাতালগুলো তাদেরকে চিকিৎসা দিচ্ছে, তাদের পরিবারকে বিলের জন্য বলছে না, আর আমরা আমাদের পরিচিত সকল হাসপাতালে বলে দিয়েছি আপনারা চিকিৎসা করবেন, আহত পরিবারের কাছ থেকে কোনো টাকা নেবেন না, আপনাদের যদি জেনুইন কোনো টাকা নিতেই হয় সেই টাকা জামাত ইসলামী বহন করবে। আপনারা ইবনে সিনা ইসলামী ব্যাংক হসপিটাল থেকে শুরু করে আরও কিছু আমাদের পরিচিত হাসপাতাল ছিল, তারা কিন্তু কোনো বিল তখন নেয়নি, এবং অনেক ক্ষেত্রে বিলগুলো আমরা পরিশোধ করেছি। এভাবে সেদিন আমরা আন্দোলনে, জুলাই আন্দোলনে জামাত ইসলামী যেহেতু তার আগের 15, 14, 14.5 বছর একেবারেই এককভাবে যাকে দমন করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছে, আন্তর্জাতিক আধিপত্যবাদী শক্তিকে ব্যবহার করে জামাতকে নির্মূল করে দেওয়ার জন্য, জামাতের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না, সেই চেষ্টা তারা করেছিল। আর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের একজনের শরীরে 1 বিন্দু 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত জালিমের রক্তচক্ষুর সামনে আমরা মাথা নত করব না। এজন্য প্রত্যেকটা রায়ের বিরুদ্ধে আমরা রায়ের দিন মিছিল করেছি, পরের দিন আনুষ্ঠানিক মিছিল করেছি, তারপরে হরতালের সমর্থনে মিছিল করেছি, তারপরে হরতাল করেছি। আমাদের একক দলের পক্ষ থেকে স্বৈর শাসকের বিরুদ্ধে এত হরতাল বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়নি। এবং প্রত্যেকটা হরতাল আমরা জোটের উদ্যোগে যে হরতাল দিতাম তার চাইতে অনেক বেশি হরতাল বাস্তবায়ন হতো জামাতের উদ্যোগে হরতাল দিত। জনগণ স্বতঃস্ফূর্তভাবে সেই হরতালে সহযোগিতা করত। গাড়ির ড্রাইভাররা, হেল্পাররা স্বতঃস্ফূর্তভাবে গাড়ি বন্ধ রেখে গুটি কতক সরকারি গাড়ি ছাড়া আর কোনো প্রাইভেট গাড়ি রাস্তায় চলতো না, দোকানপাট বন্ধ থাকত। এরকম সফল প্রতিবাদ আমরা গড়ে তুলেছিলাম। তারই ধারাবাহিকতায় জুলাই বিপ্লব, এবং সেই জুলাই বিপ্লবের মূল ডাক দিয়েছিল ছাত্র সমাজ। আর ছাত্র সমাজের সামনে যারা ছিলেন তাদের ব্যাকআপে তার চাইতে বড় শক্তি ছিল ইসলামী ছাত্র শিবির। সমস্ত মেধা, বুদ্ধি, ক্রিয়েটিভিটি, আন্তরিকতা, নিষ্ঠা, অর্থনৈতিক সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট, জীবন বাজি রেখে নিউজ তৈরি করা, নিউজ প্রচার করা এবং কর্মসূচি নির্ধারণে বলিষ্ঠ ভূমিকা যে সংগঠনটি পালন করেছিল তারা ছিল ইসলামী ছাত্র শিবির। আর তাদের পিছনে যারা ছিল তাদের নাম ছিল বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামীর আমির ওই রাতের মিটিংয়ে 6 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছিলেন এবং বলেছিলেন হতে পারে আপনাদের সাথে আমার আজই শেষ দেখা, হয়তো লম্বা সময়ের জন্য আমি কারা অন্তরণে চলে যেতে পারি, আবার আপনারাও চলে যেতে পারেন। কোনটার পর কোনটা, উনি গেলে কি হবে, আমরা চলে গেলে কে হাল ধরবে। বলছিলেন একজন রুকন থাকা সত্ত্বেও আমরা তাদের সাথে আপোষ করব না। বাংলাদেশের 1 লক্ষ রুকনকে শেষ করতে পারলে শেখ হাসিনা সফল হতে পারবে, এর বাইরে তাদের সফল হওয়ার কোনো সুযোগ নাই, আর সেটা অসম্ভব ছিল। সুতরাং আমরা জীবন বাজি রেখে এই উত্তরার লড়াইয়ের ফিল্ড যেখানে তার থেকে 500-1000 গজের কাছেই আমরা একটা বিল্ডিংয়ে প্রতিদিন সকালে ওখানে ঢুকতাম, তারপরে পত্রিকা পড়তাম, সরকারের বক্তব্য, গোয়েন্দাদের তৎপরতা জানতাম, পলিটিক্যাল পার্টির বক্তব্য শুনতাম, ছাত্রদের মোটিভ শুনতাম, দেন আমরা আলোচনায় বসতাম এবং আলোচনা করে আমরা যে ধরনের গাইডলাইন এই আন্দোলনকে দেওয়া দরকার সেটি আমরা দিতাম। এমন হয়েছে ছাত্ররা যেমন জামাত ইসলামীকে নিষিদ্ধ করে ফেললো 1 তারিখে। নিষিদ্ধ যে হবে এটা আমরা আগে থেকে বুঝতে পারতেছিলাম, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম জামাত এই অবৈধ নিষেধাজ্ঞা মানবেন না। আমরা যেখানেই থাকি সেখান থেকে দল আমরা চালাবো, এটি সিদ্ধান্ত ছিল আমাদের।
তো 1 তারিখে নিষিদ্ধ হইতে পারে, আমরা প্রিপেয়ার ছিলাম। 1 তারিখে যখন প্রজ্ঞাপন হয়ে গেল, আমরা অনলাইনে মিটিং করলাম আমিরে জামাতের সভাপতি। সিদ্ধান্ত হলো আমিরে জামাত হিসেবেই, জামাত ইসলামের আমির হিসেবেই তিনি প্রতিবাদ জানাবেন, বিবৃতি দিবেন, নিন্দা জানাবেন। এবং আমরা এটা আস্থা রেখেছিলাম যে আমাদের সাথে বাংলাদেশের অন্যান্য সকল ইসলামী এবং সাধারণ পলিটিক্যাল পার্টি এটাকে প্রতিবাদ জানাবে এবং জানিয়েছিল। বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল, আওয়ামী লীগ ছাড়া 14 দল ছাড়া বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ জানিয়েছিল জামাতকে নিষিদ্ধ করার ব্যাপারে। 1 তারিখে আমরা সিদ্ধান্ত নিলাম যে এতদিন তো রয়েস হয়ে সাপোর্ট দিলাম, এইবার যা আছে সব শক্তি নিয়েই আমরা আন্দোলনে মিশে যাব। আমরা জামাত ইসলামের ব্যানার নেব না, আমরা চলমান আন্দোলনেই মিশে যাব। 2 তারিখে বাইতুল মোকাররমে মিছিলের ডাক দেওয়া হলো। এই মিছিল কিন্তু আমরা আহ্বান করেছিলাম এবং সেই মিছিল ছিল ঐতিহাসিক মিছিল। কমপক্ষে 7 জায়গার ব্যারিকেড ভেঙে সেই সময়ের ক্যান্টনমেন্ট, মিনি ক্যান্টনমেন্ট, টিএসসি আমাদের আর্মির সদস্য ভাইরা সরকারের নির্দেশে ঘেরাও করে রেখেছিলেন, প্রতিবাদী ছাত্ররা যেন ওখানে যেতে না পারে। যেদিন থেকে তারা বেরিয়ে আসছিল 15 তারিখ থেকে, এরপরে ওইখানে তারা আর যেতে পারে না। আমরা সেদিন প্রথম ব্যারিকেড ভেঙেছিলাম বাইতুল মোকাররমের উত্তর গেটে, প্রেস ক্লাবে, মৎস্য ভবনে, শাহবাগে, সর্বশেষ টিএসসিতে গিয়ে সমাবেশ করে সেই মিছিল আবার ব্যাক করেছে বাইতুল মোকাররম। এই মিছিলের পরের দিন ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা শহীদ মিনারে ঐতিহাসিক সমাবেশে ডাকবে এবং সেটাও ছিল ঐতিহাসিক সমাবেশ। সেই সমাবেশ থেকে আমি শুনেছি, ওই সময়ে নানা কথাই শোনা যেত, আমি শুনেছি এই শোনা ভুল হইতে পারে, শুদ্ধ হইতে পারে, তবে আমাদের কানে আমাদের যে ছাত্র সংগঠন তাদের মাধ্যমে খবর এসেছিল যে ছাত্ররা 2 তারিখেই তারা গণভবন ঘেরাও করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এটা আমি যাচাই করতে পারিনি, কিন্তু আমরা খবর এটা পেয়েছি। আমরা খবর পেয়ে জরুরিতে আবার অনলাইনে বসেছি এবং আমরা ছাত্রদেরকে পরামর্শ দিয়েছি যে 2 তারিখে এটা করা ওয়াইজ হবে না। আপনারা যদি 2 লাখ হন, 3 লাখ হন, হাসিনার বাহিনী, ইন্ডিয়ান বাহিনী সহ যা আছে আপনাদেরকে অনেক বেশি ক্ষতি করে ফেলবে। আপনারা যদি একবার পিছিয়ে যান তাহলে পরবর্তীতে আর দাঁড়াইতে পারবেন না। এজন্য আপনাদের শক্তি অক্ষত রেখে আরও শক্তি সঞ্চয় করেন। আমরা বলেছিলাম আপনারা প্রোগ্রাম করেন 6 তারিখ। এটা যে আমাদের পরামর্শই হয়েছে আমি দাবি করছি না, তবে আমাদের পরামর্শ এটা ছিল যে 6 তারিখে আপনারা চলো চলো ঢাকা চলো কর্মসূচি ঘোষণা করেন এবং সেই 6 তারিখেই গণভবন ঘেরাও করে হাসিনার পতন সেদিন হবে। হাসিনা ওই রাত্রি কারফিউ জারি করে দিল এবং বেপরোয়া মারপিট, ধরপাকড় শুরু করে দিল ঢাকা সহ সারা দেশে। তখন আমরা ওনাদেরকে পরামর্শ দিয়েছিলাম, বা ওনারাও এইভাবে চিন্তা করেছিলেন যে এটা আগাইয়া একদিন আগে 5 তারিখে পড়ে, তারপরে 5ই আগস্ট নির্ধারণ করা হলো এবং সেই 5 তারিখ সকাল 10:30 পর্যন্ত দেখা মাত্র গুলি করা হচ্ছিল। যাত্রাবাড়িতে অসংখ্য লোককে শহীদ করা হয়েছে, শহীদ মিনারের সামনে অসংখ্য লোককে পিটানো হয়েছে, সর্বত্র যা খুশি তাই করা হচ্ছে। এই মাত্র সদ্য কয়েকদিন আগে যুদ্ধ হয়ে গেল ইরান ইসরায়েল, আবার ইন্ডিয়া পাকিস্তান। 2 যুদ্ধে 4 দেশের মধ্যে এত লোক আহত হয় নাই, এত লোক মারা যায় নাই। মাত্র 36 দিনের আন্দোলনে অবৈধ সরকারের সাথে বাংলাদেশের বৈধ নাগরিকদের যুদ্ধে যে পরিমাণ লোক মারা গিয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে হিস্টোরিক্যাল একটি বিষয় হয়ে থাকবে যে দেশের অবৈধ সরকাররা এইভাবে আধিপত্যবাদীদের সহযোগিতায় জাতির বিরুদ্ধে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে কোটি কোটি বনি আদম আবারও ঐক্যবদ্ধ হয়ে যাবে। এখনো নতুন ফেসিবাদের পদধ্বনি আমরা শুনছি। অনেকে কোনো সংশোধন চান না, বিচার চান না, অনেকে সংস্কার চান না, জুলাই সনদ চান না, অনেকে আবার নাকি আন্ডারমাইন্ড হয়ে গেছেন, না মাস্টার মাইন্ড হয়ে গেছে। নতুন নতুন আন্ডারমাইন্ড, মাস্টার মাইন্ড আমরা নাম শুনছি, আমরা জানি সবার ইতিহাস। সুতরাং ফ্যাসিবাদী চরিত্র নিয়ে বাংলাদেশে আবারও পাওয়ার এক্সারসাইজ করবেন, এই দুঃস্বপ্ন বলে যান। বাংলার ছাত্র জনতা সাময়িক একটু হয়তো ঐক্যের মধ্যে ফাটল ধরেছে, দুঃশাসনের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে
স্বৈরাচারের বিরুদ্ধে বাংলার ছাত্র সমাজ গণমানুষ ঐক্যবদ্ধ হইতে 1 ঘন্টার বেশি সময় লাগবে না। এবারও যদি আমাদের ফেসিবাদ উৎখাতে নামতে হয়, তাইলে আগের ফেসিবাদ কিন্তু আমরা বুঝে ওঠার আগেই নানান ঘটনা ঘটে গেছে। এইবার যদি নামে, তাইলে ফেসিবাদের কবর রচনা করেই ফেসিবাদী রাজনৈতিক চরিত্রের নেতাদেরকে রাজনীতি থেকে তওবা করে বিদায়ের ব্যবস্থা করেই বাংলাদেশের জনগণের সংখ্যাগরিষ্ঠ মানুষের বোধ এবং বিশ্বাসের আলোকে বাংলাদেশের মানুষ শান্তি কামে, বাংলাদেশের মানুষ উন্নয়ন কামে, বাংলাদেশের মানুষ মিলেমিশে চলায় বিশ্বাস করি। তথাকথিত ট্যাগ মারার রাজনীতি, তথাকথিত দোষারোপের রাজনীতি এখনো যারা করবেন, তারা হাসিনার বিটিম, তারা হাসিনার দোষর। এই দোষরদের বিরুদ্ধে বাংলার কোটি জনতা আমরা রাস্তায় নামতে দ্বিধা করব না। কোন ট্যাগ মারবেন না। সবার চরিত্র আমরা জানি, কোথায় কি করেছেন অতীতে, এখন কোথায় কোন জায়গায় আপনারা মাথা পেতে আছেন, হাঁটু গেড়ে বসে আছেন, সব আমরা জানি। জামাত ইসলামীকে, বৈষম্য বিরোধী জনতাকে কোন ধরনের খেপানোর চেষ্টা করবেন না, পরিণতি হবে ভয়াবহ। আমরা সুস্পষ্ট বলছি, ভারসাম্যপূর্ণ পার্লামেন্টের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। তাইলে নমিনেশন কেনার বিষয় থাকবে না, কালো টাকার বিষয় থাকবে না, সেন্টার দখলের বিষয় থাকবে না, লোকবল সংগ্রহ করে পয়সা খরচ করার বিষয় থাকবে না। তাহলে প্রত্যেকটা ভোটারের ভোট কাউন্ট হবে। যে দলগুলো ভোট পাবে, সারা দেশের ভোটই কাউন্ট হবে। সারা দেশের ভোট কাউন্ট হয়ে যে যে পার্সেন্টেজ পাবে সেই অনুযায়ী কেউ 1টা পাবে, কেউ 2টা পাবে, কেউ 10টা পাবে। বেশি বেশি দল পার্লামেন্টে যাবে, সবাই গিয়ে পার্লামেন্টে দেশের পক্ষে কথা বলবে। মনোপলি কারবার, আমি আর মামু খালি খাইবা, এই দিন বাংলাদেশে শেষ হয়ে গেছে। এখানে সবাইকে রাজনীতির অ্যাক্সেস দিতে হবে। ছোট দল, ইসলামী হোক, সাধারণ হোক, পার্লামেন্টে গিয়ে তারা কথা বলবে। এই জন্য সারা দেশের ভোট কাউন্ট করে পার্সেন্টেজের ভিত্তিতে তারপরে সংসদীয় আসন ঠিক করা হবে। পিআর আগে চালু করতে হবে। পিআর ছাড়া বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হবে না। জনগণ এটা কোনোভাবেই মেনে নেবে না। এরপরে তো 1 বছর হয়ে গেল, আজকে আমাদের স্থানীয় সার্ভিসগুলো বন্ধ। উপজেলার চেয়ারম্যান নাই, ভাইস চেয়ারম্যান নাই, আপনার ইউনিয়ন চেয়ারম্যান নাই, বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশনগুলোতে কাউন্সিলর নাই, মেয়র নাই। আপনারা এই সেবাগুলো থেকে জাতিকে কেন বঞ্চিত করছেন? এই সরকারের নির্বাচন কমিশন সোজা আছে কিনা, না একটু বাঁকাতেড়ে আছে, এটা দেখবার জন্য আগে স্থানীয় নির্বাচন তাদেরকে দিতে হবে। স্থানীয় নির্বাচন আগে হলে সমাজের বিশিষ্ট ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তি, যাদের তো পয়সা টয়সা নাই কিন্তু সেবা করতে চায়, তারাও নির্বাচিত হয়ে আসবে। আর আপনারা যেটা চান যে আপনারা তো আগেই ক্ষমতায় চলে গেছেন, অনেকে কিন্তু ক্ষমতায় আগে চলে গেছে। এবার ভোট হোক চাচা, টের পাইবেন ক্ষমতা কি জিনিস। আগের দিন নাই, শেষ হয়ে গেছে। এই দিন নয়, সামনে অনেক সম্ভাবনাময় দিন আছে। এদেশের জনগণ ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে এবং এদেশের আলেম সমাজের নেতৃত্বে নতুন বাংলাদেশ বাস্তবায়ন করার জন্য ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে আমরা চূড়ান্ত সেই সময়ে আপনারা টের পাবেন জনগণ কার পক্ষে আছে। জনগণ আর দুর্নীতি চায় না, চাঁদাবাজদের চায় না। কত বড় লম্পট, মহিলাদেরকে মারে চাঁদা না দেওয়ার জন্য, দোকানপাটে গিয়ে মানুষকে মারধর করে, মিথ্যা মামলা দেয়। এত বছর মানুষ জুলুমের শিকার, আবার তোমার এখন চাঁদা দিতে হবে, কয়টা মাস অপেক্ষা করো না কেন? এই চাঁদাবাজদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। ওদের হাত পা বেঁধে প্রশাসনের হাতে তুলে দিতে হবে। প্রশাসনকে ওদেরকে ভালো করে উত্তম মাধ্যম দিয়ে তারপরে এদেরকে তওবা ইস্তেগফার করে রাজনীতি থেকে বিদায় করে দিতে হবে। কিছু দল আছে এদের প্রত্যেকটা ওয়ার্ডে তা নাই, এমন পরিমাণ লোক আছে উদ্গ্রীব হয়ে বসে আছে, কোনো রকম একটা সুযোগ পাওয়ার পরে পাইকারি ধরে চাঁদাবাজি করে আপনার আমার ব্যবসাকে লুটপাট করে। এরা খালি ব্যবসা লুটপাট করবে না, বাড়িঘর দখল করে ফেলবে। সুতরাং এদেরকে ঠেকাইতে হবে সময়ের সঠিক সময়ে। যদি সময় চলে যায় তাইলে আফসোস করা ছাড়া আর কোনো কিছুই হবে না। সেজন্য এদেরকে ঠেকানোর জন্য 2টা পথ, একদিকে জনগণকে সচেতন করা, আরেকদিকে জনগণকে বলতে হবে 54 বছর মানুষের আইন দিয়ে
আপনারা দেখেছেন, একটা বার আল্লাহর আইন দিয়ে আমরা ভালো মানুষের নেতৃত্বে একটা সমাজ কায়েম করি। আমরা গ্যারান্টি দিব, দুর্নীতির দ কেউ দেখবে না, ঘুষ কেউ দেখবে না, স্বজনপ্রীতি কেউ দেখবে না, সুদ কেউ দেখবে না। একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আপনাদেরকে কষ্ট করতে হবে। আগামী 7 মাস আপনাদেরকে প্রতিদিন গড়ে গড়ে যেতে হবে। মানুষকে বুকে জড়াই ধরতে হবে, কপালে চুমু দিতে হবে, মাথায় হাত বুলাতে হবে, পিঠে হাত বুলাইতে হবে। বোঝাবেন যে ভাই কত তো দিলেন, একবার দেন ইসলামী শক্তিকে, আমরা যদি ফেল মারি আর আমাদেরকে দিয়ে। মানুষকে বোঝানোর কাজে অগ্রণী ভূমিকা, সময় দেওয়া, ত্যাগ কোরবানি স্বীকার করা, এবং এই জন্য কর্মীদেরকে যে পরিচালনা করতে অফিস চালাইতে গিয়ে আমাদের যদি পকেটের পয়সা খরচ করা লাগে, একদিকে সময় দেওয়া, অন্যদিকে পকেটের খরচ করা, এই দুইটা ত্যাগ স্বীকারের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এই ত্যাগ স্বীকারে কি আপনারা রাজি আছেন? একে রাজি আছেন দেখে হাত তুলে দেখান। সংগ্রামী ভাইরা আমার, তাইলে এই ওয়াদার উপরে সাবিত কদম থাকবেন, সত্যিকার মুমিন হওয়ার চেষ্টা করবেন, মানুষকে ভালোবাসবেন, আপন করবেন, মানুষের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেবেন, মানুষের সমস্যার সমাধানে এগিয়ে আসবেন, এবং সবাইকে নিজ দেশের ভাই হিসাবে, বন্ধু হিসাবে নিজেদের কলিজায় আপনারা জড়িয়ে নেবেন, আন্তরিকভাবে মানুষকে ভালোবাসবেন এবং মানুষকে সব ধরনের সহযোগিতা দিবেন। ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব। অবাশশিরিল মুমিনিন। বিজয়ের জন্য প্রস্তুতি নেন। এবার আমাদেরকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ কায়েম করতেই হবে ইনশাআল্লাহ।